আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলা সাক্ষ্য গ্রহণ শুরু, সূচনা বক্তব্যে আইনের কাঠামোয় সর্বোচ্চ শাস্তির আহ্বান। তারুণের প্রথম ভোট ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গড়ে ওঠার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপি 24 দফা ইশতেহার, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী দাফন সম্পন্ন, কর্মের মাধ্যমে অমর থাকবেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বললেন বিশিষ্ট জনেরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে। সূচনা বক্তব্যের আগে অ্যাটর্নি জেনারেল বলেছেন, স্বৈরাচার সহ শেখ হাসিনা সহ অপরাধীদের আইনের কাঠামোই সর্বোচ্চ সাজা চান, তবে কোনো নির্মমতা চান না তারা। চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্যে বলেন, শেখ হাসিনার নির্দেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ প্রসিকিউশনের কাছে রয়েছে। মাজহারুল রহমানের রিপোর্ট। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে রাজসাক্ষী হওয়ায় আগের মতো পরানো হয়নি হেলমেট ও হাতকড়া। সে সময় অন্য দিনের চেয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। মামলার পলাতক বাকি 2 আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রসিকিউশন বক্তব্য দেওয়ার আগে ট্রাইব্যুনালে নিজের বক্তব্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা, সেইটা আমরা প্রার্থনা করেছি। অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। পরে সূচনা বক্তব্য শুরু করেন চিফ প্রসিকিউটর। প্রদর্শন করা হয় আবু সাইদ সহ হতাহতদের ভিডিও। সে সময় ট্রাইব্যুনালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রমাণের অপ্রতিরোধ্য শক্তি, সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন, এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। এরপর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শুরুতে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মুখমণ্ডলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত খোকনচন্দ্র বর্মন নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে তাকে জেরা করে আসামিপক্ষ। আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছে। প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন ট্রাইব্যুনাল। মাজহারুল মান্না, চ্যানেল আই, ঢাকা। তারুণের প্রথম ভোট ধানের শীষে দিতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা আর কথামালার রাজনীতি নয়, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের রাজনীতি করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, প্রতিটি ক্ষেত্রে দক্ষ হতে হবে। রাহুল রায়ের রিপোর্ট।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের এই সমাবেশ করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে এনসিপির অনুরোধে সমাবেশটি হলো রাজধানীর শাহবাগ মোড়ে। বেলা ৩টায় সমাবেশ হলেও সকাল থেকেই সমাবেশস্থলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ঢল শাহবাগ ছাড়িয়ে পৌঁছে যায় আশেপাশের সড়ক ও মোড়গুলোতে। ছাত্রদলের সাবেক নেতাদের সঙ্গে সমাবেশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের তৈরি হওয়ার কথা বলেন তিনি। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা। তারেক রহমান বলেন, তারুণ্য আর নারী শক্তিকে বাইরে রেখে একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। সে লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা তুলে ধরে তরুণদের প্রতি বিশেষ আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। শিক্ষা, শিল্প, নিরাপদ কর্মপরিবেশ সহ প্রতিটি খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে মেধাবী তরুণরাই ভরসা। নিজেদেরকে যোগ্য করার জন্য যা যা প্রয়োজন তোমরা তা সকলে গ্রহণ করবে, এই হোক আজকের প্রতিজ্ঞা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশে একটি নতুন সূর্য সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নেতারা। ভারত থেকে ফ্যাসিবাদীরা হুমকি দিচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, 15 বছর গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে। শাকির আদনানের রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ। সকাল থেকে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। লাখো নেতাকর্মীর ঢল শাহবাগ চত্বর থেকে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। বেলা 3:15টার দিকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতারাও। জুলাই দাঁড়িয়ে দিয়েছিল এই বাংলাদেশে আয়নাগর থাকতে পারে না, আয়নাগরকে ধ্বংস করে দিয়েছে। অন্যের বিরুদ্ধে লড়াইয়ে একদিন না একদিন ন্যায়ের বিজয় হবে। তারা নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ নির্ধারণ করতে পারে না, ঘোষণা করতে পারে না। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন, 2 হাত তুলে দেখা যায়। দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান নেতারা। গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষটা তুলতে ফেলবে। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশে দেশে ভারতবর্ষে হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নেতারা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।
নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জনগণ অভ্যুত্থানের স্বীকৃতি সহ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনা জিয়ে রেখে ঘরে ফিরবেন না তারা। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি দেখতে চান না বলে জানান। রিয়াজ ইসলামকে সাথে নিয়ে তাফহিমুল ইসলামের রিপোর্ট। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শুরুর আগেই মিছিল নিয়ে সমবেত হন সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। জুলাই আন্দোলনের শহীদ সদস্যদের পরিবারের পাশাপাশি আহত যোদ্ধারাও ছিলেন সমাবেশে। কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন সেক্টর সংস্কার পরিবর্তন নিয়ে বক্তব্য দেন। এ সময় আগামী সরকার গঠনে প্রতিটি কর্মীকে মাঠে থাকার আহ্বান জানান তারা। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। ইসলামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশে কর্মসূচির মধ্য দিয়ে এই শহীদ মিনার থেকে ইনশাআল্লাহ আমরা পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করব। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যে সংবিধান একটা দলের সংবিধান ছিল, যে সংবিধানের ড্রাফট আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে, সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। ২৪ দফা ইশতেহার ঘোষণা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীর বাংলাদেশের বার্তা দেন। আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। আমরা এমন একটা ইনসাফের রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিরপেক্ষ, নৈর্ভিত্তিক, মানবিক ও গণমুখী। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানব অধিকারের রক্ষক, নাগরিকের সেবক। সমাবেশে এনসিপি নেতারা বলেন, সরকার পতনের এক দফার প্রকৃত ঘোষক দেশের জনগণ এবং অভ্যুত্থানকারী ছাত্র জনতা। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই ইশতেহার অনেকটুকুই নির্বাচনী ইশতেহার। এতে বাংলাদেশ বিষয়ে দলটির ধারণা একবারে তুলে ধরা হয়েছে বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে সরকারের পতনের মাত্র 2 দিন আগে যখন এক ধরনের অস্পষ্ট অবস্থায় ছিল পুরো দেশ, তখন পরিস্থিতি নাটকীয় মোড় নিয়ে আসে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস। ৩রা আগস্ট সেনা সদর হেলমেটে অডিটোরিয়ামে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সবার মতামত শুনে সেনাপ্রধান বলেছিলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। ওই দিনই সিদ্ধান্ত হয়, চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের ওপর গুলি চালাবে না। পরাগ আসিমের রিপোর্ট। ৩রা আগস্ট ২০২৪ গণ আন্দোলন দমনে একদিকে চলমান কারফিউ, অন্যদিকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মিছিল, স্লোগান। এমন পরিস্থিতিতে সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে হয় সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস। সব স্তরের কর্মকর্তাদের কথা শোনার পর তাদের প্রশ্নের উত্তর সহ নিজের বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই সময়ের করণীয় সম্পর্কে বাহিনীর কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। মাননীয় সেনাপ্রধান সমস্ত বাংলাদেশের অল অফিসার্সকে অ্যাড্রেস করেছেন। ঢাকার সবাই তার সামনে ছিল, আর বাকিরা সবাই তার ওই যে আপনার ভিটিসি মাধ্যমে উনি অ্যাড্রেসটা করেছিলেন। উনি বলেছেন, আমরা আমাদের দায়িত্ব অর্থাৎ জান এবং মালের নিরাপত্তা আমরা বিধান করব, এবং আমাদের প্রতি যে জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে, এটা আমরা ধরে রাখবই। দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট, যেটা জনগণের মধ্যে আস্থা নিয়ে এসছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাসুদ রাজ্জাক বলেন, গুলি না করার সিদ্ধান্ত ছিল সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থারই প্রতিদান। কতটুকু বোল্ডনেস থাকতে হবে একজন কমান্ডারের, সে পুরা দেশবাসীর কাছে প্রতিজ্ঞা করতেছে যে আমি আমার দেশের জনগণের উপর একটা গুলি চালাবো না। আর্মির সবার কাছ থেকে উনি এটা জেনে নিয়েছেন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে হ্যাঁ এই দেশ আমার, এই দেশের জনগণ আমার, আমি কার বিরুদ্ধে গুলি করব। এটা কতটুকু দেশের প্রতি মায়া, জনগণের প্রতি মায়া, দেশের প্রতি দায়িত্ব জ্ঞান থাকলে একজন সেনাপ্রধান এই কথাটা বলতে পারেন। এইটা একটা ট্রেমেন্ডাস এফেক্ট পড়েছিল সেনাবাহিনীর উপরে এবং দেশ এবং জনগণের উপরে, ভেরি পজিটিভ এফেক্ট ছিল। ওই রেশ ধরেই চূড়ান্ত গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।
পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৌবাহিনী সদর দপ্তর, নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচন পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এর মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমোডর, কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমোডর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণসহ শান্তিকালীন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে স্বাগত জানান। আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে ফিরেছেন মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা। বিমান দুর্ঘটনার শোক কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তারা। মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরোদমে চলবে, তবে স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সাদি মাহমুদের রিপোর্ট। বিমান বিধ্বস্তের শোক কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ। দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্লাসে শিক্ষার্থীরা। প্রথম দিন বন্ধুদের সাথে আলাপচারিতায় সময় কেটেছে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশ নেন তারা। খুবই ট্রমাটাইজিং এই জিনিসটা। এখন এই যে আসতেছি, যে মানে মনে হইতেছে কিরকম যে ফিল হইতেছে, এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে। আমরা সবাই ট্রমাটাইজড এটা নিয়ে, তো বাট আমাদের ক্লাস করা লাগবে। মঙ্গলবার পুরোদমে কলেজ পর্যায়ের পাঠদান শুরু হচ্ছে। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের 5 তারিখের পরে। কালকে আমার ক্লাস 9-10-এর একটা পরীক্ষা আছে, আমরা গার্ডিয়ান চাচ্ছে তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করুক। মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাসের অনুমোদন নিয়ে যে সমালোচনা হয়েছে তার জবাব দিয়েছেন স্কুলটির প্রতিষ্ঠাতা। একটা ছোট মেয়ে বলছে যে এটার অনুমোদন নাই, তা মিথ্যা কথা। এটার অনুমোদন আছে এবং সরকার আমাদেরকে এখানে জমি দিয়েছে। সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছে। মানসিক অবসাদ কাটাতে শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরা প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমেরিটাস অধ্যাপক ডক্টর এম শমশের আলী নামাজে জানাজা বাদ জোহর ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে সম্পন্ন হয়। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। শনিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে রাজধানী একটি হাসপাতালে ভর্তি হন। রাত 3:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই পরমাণু বিজ্ঞানী। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আমরা কোরআন বুঝে পড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতি, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামিক স্কলার ডক্টর এম শমশের আলী। জোহরের নামাজের পর ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে এই গুণীজনের জানাজার নামাজে যোগ দেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। স্বজনরা জানিয়েছেন, সব সময় মানব কল্যাণের চিন্তা করতেন অধ্যাপক ডক্টর এম শমশের আলী। তার আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। তিনি সবসময় চেষ্টা করেছেন মানুষকে বিলিয়ে দিতে, জ্ঞান বিলিয়ে দিতে। তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। বিশিষ্ট জনরা বলছেন, বরেণ্য এই শিক্ষাবিদ তার কর্মের মাধ্যমে অমর হয়ে থাকবেন। অপম জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং শিক্ষা থেকে বঞ্চিত ঝরে পড়া জনগোষ্ঠীকে উনি শিক্ষার আলো দেওয়ার জন্য উনি বাংলাদেশ উন্মুক্ত প্রতিষ্ঠা করেছেন। এটা একটা বিশাল অবদান। বিজ্ঞানী, শিক্ষক এবং অভিভাবককে হারিয়েছি। এই শূন্যতা পূরণ হবার নয়। বিজ্ঞানের সঙ্গে ইসলামের যে সমন্বয়, ধর্মীয় মূল্যবোধের প্র্যাকটিস, ওনার কাছ থেকেই শিক্ষা হয়। সৃষ্টির রহস্য উদ্ঘাটনে কি থিওরি দিয়ে বোঝানো যায়, ইসলাম ধর্মে যে কথাটা বলে, এগুলো যে ফ্যাকচুয়াল অ্যান্ড ভেরিফাইড সায়েন্টিফিক্যালি সেটা প্রচার করছে।
ওনার মতো একজন মানুষকে হারিয়ে বাংলাদেশ আজকে অনেকটাই রিক্ত। আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এই শিক্ষাবিদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এমেরিটাস অধ্যাপক গবেষক ইসলামী চিন্তাবিদ ডক্টর এম শমশের আলীর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে রোকসানা আমিনার রিপোর্ট। বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর এম শমশের আলীর জন্ম 1937 সালের 21শে নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায়। 1961 সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে শুরু হয় তাঁর কর্মজীবন। পরে তিনি কমিশনের পরিচালকের দায়িত্ব নেন। 2 যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন ডক্টর শমশের আলী। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছিলেন বরেণ্য এই শিক্ষাবিদ। বিজ্ঞানের জগতে খ্যাতনামা ব্যক্তিত্ব প্রফেসর শমশের আলী দীর্ঘ সময় বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। টানা 1 যুগ বিটিভিতে বিজ্ঞান বিচিত্রা ও নতুন দিগন্ত নামে 2টি শিক্ষামূলক অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। আকাশ এবং পৃথিবীর সৃষ্টিতে চ্যানেল আয়ের সাথে নিবিড় সম্পর্ক ছিল বরেণ্য এই ইসলামী চিন্তাবিদের। কালাম ও কলম, ইসলাম ও বিজ্ঞান, কুরআন কি বলে সহ চ্যানেল আয়ের বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান নিয়মিত গবেষণা, পরিচালনা ও সঞ্চালনা করতেন তিনি। কাজের স্বীকৃতিতে তিনি ভূষিত হয়েছেন বহু গুরুত্বপূর্ণ সম্মাননা ও পুরস্কারে। এর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হরিপ্রসন্ন রায় স্বর্ণপদক, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স স্বর্ণপদক, জগদীশচন্দ্র বসু স্বর্ণপদক। পেয়েছেন ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স ও ইটালির থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্ক অব সায়েন্টিফিক অর্গানাইজেশনের সম্মাননা। গুণী এই ব্যক্তিত্ব বিজ্ঞান, গণিত ও ইসলাম নিয়ে লিখেছেন বেশ কয়েকটি গ্রন্থ। বিজ্ঞানের পাশাপাশি কবিতা, সঙ্গীত, সাহিত্য ও ধর্ম ছিল তাঁর বিশেষ আগ্রহের বিষয়। রোকসানা আমিন, চ্যানেল আই। পরিবেশের টেকসই উন্নয়নে সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে নওগাঁয় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শহরের পশ্চিম নওগাঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা বিশিষ্টজনদের। ইমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। নির্বিচারে বৃক্ষনিধন, বনাঞ্চল ধ্বংসসহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো নওগাঁয়ও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নওগাঁ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা উপহার দেওয়া হয়। এই গাছ বড় যখন হবে তখন আমাদের ফুল দিবে, ফল দিবে। আমার অনেক ভালো লাগছে, এটি আমাদের বাসার পাশে লাগাবো, গাছের জন্য বেঁচে থাকতে পারে, পরিবেশকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো। এর মাধ্যমে সারা দেশব্যাপী প্রকৃতি এবং সমাজ কেন্দ্রিক যে দায়বদ্ধতা আছে বাংলালিংকের, সেই জায়গা থেকে কাজ করতে পেরে আমরা কৃতজ্ঞ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সবুজায়নের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন দীর্ঘদিন যাবতই সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডে, বিশেষ করে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই উদ্যোগটা যদি ছাত্রছাত্রীদের মাধ্যমে প্রতিটা পরিবারে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পরিবেশগত যে ভারসাম্যহীনতা এটা অনেকাংশে কমে আসবে। কাজের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সবুজ শ্যামল দেশ হিসাবে গড়ে তুলতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেন সুস্থভাবে সুন্দরভাবে একটা জীবনযাপন করার একটা পরিবেশ পাবে। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজ বেষ্টনী গড়ার কার্যক্রম অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করব এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্বারোপ পরিবেশবাদীদের। আফরোজা হাসি,
চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। দেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশ পার করল ৬৯ বছর। আব্দুল জব্বার খান পরিচালিত এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমাটা নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন গুণী এই নায়ক। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলাদেশের সিনেমা শিল্পের মাইল ফলক প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। ৬৯ বছর আগে ১৯৫৬ সালের ৩রা আগস্ট মুক্তিপ্রাপ্ত এই সিনেমার উপরই দাঁড়িয়ে আছে বাংলা সিনেমার ভিত। নিজের লেখা ডাকাত গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছিলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আব্দুল জব্বার খান। ৬৪,০০০ রুপি ব্যয়ে সিনেমাটি নির্মিত হয়েছিল ইকবাল ফিল্মসের ব্যানারে, যেখানে অভিনয় করেছিলেন পূর্ণিমা সেন, ইনাম আহমেদ, সাইফুদ্দিন, আব্দুল জব্বার খান, বিনয় বিশ্বাস ও জহরতারা। এই চলচ্চিত্রের অন্যতম প্রযোজক ছিলেন কলিমুদ্দিন আহমেদ ওরফে দুদু মিয়া, যিনি অভিনেতা আলমগীরের বাবা। আলাপচারিতায় সিনেমার প্রিমিয়ার শোয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই নায়ক। আমার বাবা আমাকে পরিচয় করে দিল, এই শোন, এই ছবিটা দেখলি না, ওখানে একটা ডাকাতের রোলটা যে করেছিল এই লোকটা। এবং তারপর আমি ভয়ে সে কি চিৎকার আমার, সেইখান থেকে আমি আমার মায়ের কোলে চলে যাই। আমি আর এনাম সাহেবের দিকে ঘুরেও তাকাইনি। এই এতটুকু মনে আছে ছবির ব্যাপারে। মুখ ও মুখোশে বাবার সংশ্লিষ্টতার পরিচয়কে সানন্দে উপভোগ করেন এই অভিনেতা। তখন বলিনি যে কি দরকার পরিচয় দিয়ে, যে বাবার পরিচয় দিয়ে ফিল্মে দাঁড়াতে চাচ্ছে বা এটা করতে যাচ্ছে, এগুলো আমি কোনোদিন চাইনি, এগুলো আমি কোনোদিন করিও না। একটা সময় তো মুখোমুখোশ নিয়ে হবে, একটা দিবস হতে পারে একটা স্মৃতির রোমন্থন করার জন্য বা স্মৃতি নিয়ে আলোচনা করার জন্য মানুষ এগিয়ে আসবে, যে আমরা জানতে চেষ্টা করি। অভিনেতা আলমগীরের প্রত্যাশা, 100 বছর পরও সিনেমা প্রেমীদের মুখ ও মুখোশ জানান দিবে বাংলা সিনেমার ইতিহাস। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন গাজা ইসরায়েলি হামলায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে 38 জন সহ 62 ফিলিস্তিনি নিহত, অনাহারে আরও 7 মৃত্যু। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সম্পর্কে। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ভাইস চেয়ারম্যান পদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের রাউজানে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে উপজেলা 14টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিএনপি নেতারা বলেন, দুবারের নির্বাচিত সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা, মামলা, নির্যাতন সহ সহ্য করে দলকে এগিয়ে নিতে রাত দিন কাজ করেছেন। বর্তমানে অদৃশ্য ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। মানববন্ধনে বক্তৃতা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক সহ অন্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় আরও 62 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 38 জনই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন। অনাহারে মৃত্যু হয়েছে 7 জনের। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসে তাদের সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় তাদের এক কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার অফিস জানিয়েছে, গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে মে মাসের শেষ থেকে পর্যন্ত 1373 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। অপুষ্টিতে ভুগছে 7%-এরও বেশি শিশু। গাজায় যুদ্ধবন্ধের দাবিতে অস্ট্রেলিয়ার সিডনিতে পদযাত্রা করেছেন প্রায় 10,000 মানুষ। কর্মসূচিতে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এবারে কৃষি সংবাদ। পাবনায় পদ্মা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে কলা চাষে অভাবনীয় সাফল্য এসেছে। এসব চরে কলা চাষ করে প্রান্তিক চাষিরাও স্বাবলম্বী হচ্ছেন। কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। এবারে প্রকৃতি সংবাদ।
কিশোরগঞ্জের ইতনা উপজেলার মৃগা ইউনিয়নে কালীপুর গ্রামে নদীর মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আমিরগঞ্জ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয়রা। মানববন্ধনে অভিযোগ করা হয়, নামাকারা নদীর মাটি রাস্তা মেরামতে ব্যবহার করার দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। নদী খননের মতো জনকল্যাণকর প্রকল্প ঘিরে স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান স্থানীয়রা। গাজীপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। স্বনামধন্য পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কলম্বিয়া অ্যাপারেলস লিমিটেডের সহযোগিতায় চিলাই নদীর পাড়, মসজিদ, শ্মশানঘাট, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ক্লাব, নদী পরিব্রাজক দলের সদস্য এবং কলম্বিয়া অ্যাপারেলসের কর্মকর্তারা অংশ নেন। রোপিত বৃক্ষের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশে পোশাক শিল্পে স্মার্ট প্রযুক্তির নতুন অধ্যায় সূচনা করল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজিস কোম্পানি। রাজধানী একটি হোটেলে তাদের সর্বাধুনিক উদ্ভাবন AMH2 স্মার্ট সেলাই সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনীতে ছিলেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান বাবুল, জ্যাক টেকনোলজির চিফ প্রোডাক্ট অফিসার ইয়ংমিং জু এবং চিফ মার্কেটিং অফিসার ওয়েনজিন ইয়াং। অনুষ্ঠানে ছিলেন গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী এবং প্রতিনিধিরা। প্রিয় দর্শক, সংবাদের এরপর যে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন লালমনিরহাটের হাতীবান্ধায় বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে তিস্তার পানি, আবারও বন্যার শঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার দুপুর 12টায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে। এতে আবারও বন্যার শঙ্কায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, যেসব সংবাদ মাধ্যমের মালিক ও সাংবাদিকেরা ফ্যাসিবাদের দালালি করেছেন, অনৈতিক কর্মকাণ্ড এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে সরকার এখনও কোনো ব্যবস্থা নেয়নি। আবার গত 16 বছরে ফ্যাসিবাদের দালালি করা সাংবাদিকরাও জাতির কাছে ক্ষমা চায়নি। জুলাই আন্দোলনের সময় শহীদ 5 সাংবাদিকের পরিবার ও আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তথ্য উপদেষ্টা। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের MD M আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আমাদের সাংবাদিক ভাইরা বোনরা তো বসে নাই, তার এডিটর হয়তো বা গণভবনে যে চুরি চামারির হিসাব নিচ্ছে, আর একটা কীভাবে পূর্বাচলে প্লট কামানো যায়, একটা ব্যাংকের ডিরেক্টর হওয়া যায়, বা কোনো একটা পাওয়ার প্ল্যান্টের সে একটা লবিং করা যায়, এই ধান্দায় সেখানে যাচ্ছে। কিন্তু সে কিন্তু তার জার্নালিজমের জায়গাটা সে ছাড়ে নাই। আমরা চেষ্টা করছি যে শ্রম মন্ত্রণালয়ের সাথে কথা বলে, বা আরও কয়েকটা মিনিস্ট্রি জড়িত, তাদের সাথে কথা বলে আমরা এটা 9th ওয়েজ বোর্ড বাস্তবায়নের কাজটা আমাদের সময়ে শেষ করে দিয়ে যাওয়া। একটা হাউসের মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে, কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয়, তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয়, এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার্ড ফিল করে। তো ওটা আমরা পর্যালোচনা করছি, এটাকে আসলে মালিকানার, এটা বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, এই মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে তাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায় কিনা। নির্বাচন নিরপেক্ষভাবে পরিচালনা না করলে আগামী নির্বাচন বর্জন করার মতো সিদ্ধান্ত নিতে পারে এনসিপি। রোববার নির্বাচন কমিশনে দল নিবন্ধনে বাকি থাকা নথিপত্র জমা ও প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, একটি দল ছাড়া অন্য দলের ভোটদান প্রক্রিয়া বাধা সৃষ্টি করছে ইসি। গত 15 বছরে জনগণ ভোট দিতে পারেনি, এবারও সে পায়তারা চলছে। এনসিপি আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন, শাপলা বিধিমালায় না থাকলেও ইসি চাইলে বিধিমালা সংশোধন করতে পারে। সম্প্রতি বসুন্ধরা কেভি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট 26 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান বলেন,
কেবির ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। কেবিতে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদের এর পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিকৃবির শিক্ষার্থীদের জন্য একটি বাস দিয়েছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী সিকৃবির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলামের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম মাহবুব ইলাহি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবহন শাখার পরিচালক প্রফেসর ডক্টর সুলতান আহমেদ। এ সময় পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চল, মৌলভীবাজার অঞ্চল, হবিগঞ্জ অঞ্চলের প্রধানরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু। সূচনা বক্তব্যে আইনের কাঠামো সর্বোচ্চ শাস্তির আহ্বান। তারুণের প্রথম ভোট ধানের শীষে দিতে তারেক রহমানের আহ্বান। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গড়ে ওঠার তাগিদ। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক সহ এনসিপির 24 দফা ইশতেহার। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি ও গণহত্যার বিচার দাবি। বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শামশের আলী দাফন সম্পন্ন। কর্মের মাধ্যমে অমর থাকবেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বললেন বিশিষ্ট জনেরা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে প্রকৃতি সংরক্ষণে উদ্বুদ্ধ করার আশা। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।